বাংলাদেশে এই ভোটের মুখে হঠাৎ করে এনএসএ আমেরিকায় চলে গেলেন কেন? তুলনাটা খালি দেখুন, মানে এরা খালি কথাতেই বলে যুদ্ধ করব যুদ্ধ করব, আদৌ যদি যুদ্ধ বাদে যদি পাকিস্তান আর বাংলাদেশ একও হয়ে যায় তবুও দেখুন ভারতের ধারে কাছে তাদের সৈন্য সংখ্যা হবে না। ভাবছে ওই একটা JF-17 দিয়ে সেভেন সিস্টার্স দখল করে নেবে, আদৌ কি তাই? পাকিস্তান বাংলাদেশে এখন সাধারণ মানুষরা ওই সরকারকেই নিজেদের সরকার বলে মানে না, যারা মানে আমি তাদের জন্য বলছি। শুধু 2031 সালে বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে বাংলাদেশে। এইভাবে চললে আয়োজন করতে দেবে আইসিসি? ওটা তো ওয়েস্ট পাকিস্তান, এটা ইস্ট পাকিস্তান, ভাই ভাই হয়ে গেছিস তো, কিনতে কেন হবে? চা না দিয়ে দেবে 71-এর ক্ষমা হিসেবে চা, যে আমাদের একটা JF-17 দিয়ে দিন, এটাকে আমরা ভেবে নেবো যে 71-এ আপনার ক্ষমা চেয়ে নিয়েছে। একটা JF-17 বিমান কিনে নিলাম এবং সেই একটা বিমান নিয়ে ভারতকে প্রতিদিন রক্তচক্ষু দেখাচ্ছি, ধমকি চমকি দিচ্ছি, ফেসবুকে পোস্টের পর পোস্ট করে যাচ্ছি। এইভাবে কি যুদ্ধ যেতে যায়? এই তুলনাটা করলাম এই কারণেই, আপনাদের বোঝানোর জন্যই যে ভারত বাংলাদেশ পাকিস্তানের থেকে অনেক অনেক উপরে আছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। কি কারণে? শোনা যাচ্ছে সেখানকার শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিদের সঙ্গে তিনি ইতিমধ্যেই একাধিক বৈঠক করেছেন। বাংলাদেশে এই ভোটের মুখে হঠাৎ করে এনএসএ আমেরিকায় চলে গেলেন কেন? ঠিক তখন যখন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে মাত্র কদিন আগে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে আমেরিকায়। কোনটার সঙ্গে কোনটা যুক্ত? যখন বাংলাদেশ সেভেন সিস্টার্স নিয়ে একদম জ্বালাময়ী ভাষণ দিচ্ছে, রক্তক্ষয়ী ভাষণ দিচ্ছে, ঠিক সেই সময়, বুঝতে পারছেন? এই বিষয়টা আপনারা কিছুটা জানেন। বৈঠকে কি সমস্ত আলোচনা হচ্ছে সেসব আস্তে আস্তে বেরিয়ে আসবে, সেগুলোও আপনি জানতে পারবেন এবং আমিও এই বিষয়টা নিয়ে একটা বিস্তারিত এপিসোড করব, এটা আপনারা জানেন। পাশাপাশি এটা কি জানেন যে সম্প্রতি পাকিস্তানে গিয়েছিলেন বাংলাদেশের এয়ার চিফ মার্শাল এবং তার সফরকালেই পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস ISPR তারা একটা বিজ্ঞপ্তি জারি করেছে। আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা বলছে যে এবার বাংলাদেশ JF-17 কিনবে পাকিস্তানের কাছ থেকে। সেই JF-17 যে চায়না আর পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি করা হয়। আর এই খবর যখন চাউর হয়েছে, এই খবর নিয়েই বাংলাদেশি ওই যে প্রো অন্তর্বর্তী সরকার পেজগুলো ফেসবুকে, সেই সমস্ত পেজে বিশাল লাফালাফি। ভাবছে ওই একটা JF-17 দিয়ে সেভেন সিস্টার্স দখল করে নেবে, আদৌ কি তাই? যারা এই ধরনের দিবা স্বপ্নে ভুগছেন, আজ তাদের জন্যই রণক্ষেত্রের এই এপিসোড। আজকের এপিসোডের হেডলাইন, কম্প্যারিজন অফ মিলিটারি ফিল্ডস। দেখতেই পাচ্ছেন সামনে আছে ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার এই তিনটি দেশের যে সামরিক ক্ষেত্রের কি কি ভান্ডার রয়েছে, কত কি কিনবে, কত কি শোনা যায়, আপনাদের আমি জানিয়েছি ইতিমধ্যেই ৭৯,০০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে ভারতীয় ডিফেন্সে এবং কি কি ইকুইপমেন্ট আরও যুক্ত হচ্ছে, অন্তর্ভুক্ত হচ্ছে সামরিক ক্ষেত্রে, সেই সমস্ত নিয়ে একাধিক এপিসোড আপনাদের দিয়েছি। সেগুলো তো আগামী দিনের কথা, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে, বর্তমানে দাঁড়িয়ে কোন দেশের হাতে কি কি সামগ্রী রয়েছে, যদি এই মুহূর্তে যুদ্ধ লাগে তখন কি হবে, কে এগিয়ে থাকবে, কে পিছিয়ে থাকবে, সেই তুলনাটাই আজকে তুলে ধরবো আপনাদের সামনে। তাহলে চলুন, ইন্ট্রো বেশি দীর্ঘায়িত করব না, শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ। দেখুন, এপিসোড শুরু করার আগে একটা লাইক করে দিন ভিডিওটিতে এবং সাবস্ক্রাইব করে রাখুন R+ নিউজ 24x7 রণক্ষেত্রের প্রতিটি এপিসোড দেখার জন্য। চলুন দেখা যাক। দেখুন, প্রথম স্লাইডে আমি রেখেছি ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ থেকে এই খবরটি তারা করেছে এই হেডলাইনে, যে মিলিটারি স্ট্রেংথ ইন্ডেক্স বাই কান্ট্রি 2026। এই ফিগারটা তারা নিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2026 থেকে। সেখানে তারা বলছে যে
টপ 5 কান্ট্রিজ উইথ দ্য মোস্ট মিলিটারি স্ট্রেংথ। 1 নম্বরে আমেরিকা, 2 নম্বরে চায়না, 3 নম্বরে রাশিয়া, আর 4 নম্বরে ভারত, 5 নম্বরে সাউথ কোরিয়া। এবার আপনারা বলুন এখানে পাকিস্তান কোথায়? প্রথম 5টা দেশের মধ্যে খুঁজে পাবেন না, কিন্তু গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে পাকিস্তান আছে। ঠিক আছে, দুশ্চিন্তার কোনো কারণ নেই, আছে। কত নম্বরে আছে সেটাও বড় একটা প্রশ্নের বিষয়। এবার দেখুন বাংলাদেশের কথা আমি নিলামই না, তার নাম আমি নিলামই না, তার কারণ হচ্ছে বাংলাদেশ ওই যে ইন্ডেক্সে যে কত নম্বরে আছে খুঁজে পাবেন না, বুঝতে পারছেন? মানে টিক 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 দিয়ে খুঁজতে হবে কোথায় বাংলাদেশ। তাহলে চলুন দেখা যাক ওই ইন্ডেক্সে ভারত তো 4 নম্বরে রয়েছে, আপনাদের দেখালাম। পাকিস্তান আর বাংলাদেশ কত নম্বরে রয়েছে সেটা দেখুন। কি বলছে? গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স থেকেই নিয়েছি। এক নজরে সামরিক পরিসংখ্যান 2026 বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারতের স্থান 4র্থ, আর পাকিস্তান ওই তালিকায় রয়েছে 12তম স্থানে। 12তম স্থানে মানে 1 থেকে 10-এর মধ্যেও নেই। আচ্ছা, বাংলাদেশ ওই যে বললাম খুঁজতে হবে, 35তম স্থানে রয়েছে। এটা নতুন রিপোর্ট বলছি, একদম 2026-এর, 25 নিয়ে খেলা করছি না। এবার দেখুন কি বলছে, প্রতিরক্ষা বাজেট ভারতের 80 থেকে 86 বিলিয়ন মার্কিন ডলার, যেটা পাকিস্তানের ক্ষেত্রে 10 থেকে 12 বিলিয়ন মার্কিন ডলার, আর বাংলাদেশের 4.4 বিলিয়ন মার্কিন ডলার। সক্রিয় সেনা সদস্য, ভারতের এই মুহূর্তে সক্রিয় সেনা সদস্যের সংখ্যা প্রায় 14,55,000 প্লাস, সেখানে পাকিস্তানের মাত্র 6,60,000 আর বাংলাদেশের 1,63,000। তুলনাটা খালি দেখুন, মানে এরা খালি কথাতেই বলে যুদ্ধ করব। আদৌ যদি যুদ্ধ বাদে যদি পাকিস্তান আর বাংলাদেশ একও হয়ে যায়, তবুও দেখুন ভারতের ধারে কাছে তাদের সৈন্য সংখ্যা হবে না। যদি 1:1 লড়াই হয় তাতেই ওরা অনেক আগেই হেরে যাবে। মানে পাকিস্তান আর বাংলাদেশের কথা যুক্ত করে বলছি, ইস্ট পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান যুক্ত করে আমি বলছি। ওই দুটো দেশ মিলেও যদি ভারতের সঙ্গে যুদ্ধ করতে আসে, যদি আমি বলছি ধরুন শুধু আর্মিরাই যুদ্ধ করছে 1:1, তাহলে দেখুন এখানেই আপনি এই দুটো প্লাস করুন, তার থেকেও অনেক বেশি হচ্ছে 14 লাখ। এবার দেখুন মোট বিমান, যুদ্ধ বিমান ভারতের কাছে এই মুহূর্তে রয়েছে 2229, তারও বেশি প্লাস। আচ্ছা, পাকিস্তানের কাছে রয়েছে 1434 প্লাস। আচ্ছা, বাংলাদেশের কাছে মাত্র 214টি। ট্যাঙ্কের সংখ্যা যেগুলো আর্মি ব্যবহার করে, এরকম ট্যাঙ্ক রয়েছে 4,600, তারও বেশি। আচ্ছা, পাকিস্তানের কাছে রয়েছে 3,700 কিছু বেশি, আর বাংলাদেশের কাছে মাত্র 320টা। নৌযান, ঠিক আছে, যেগুলো নেভি ব্যবহার করে, নৌযান ভারতের কাছে রয়েছে 294টি, পাকিস্তানের কাছে রয়েছে 114 থেকে 121টি, ঠিক আছে, আর বাংলাদেশের কাছে 118টি রয়েছে। কিন্তু আপনাকে বুঝতে হবে পাকিস্তান বাংলাদেশের কাছে কিন্তু এরকম কোনো আমাদের মতন আইএনএস বিক্রান্ত, আইএনএস বিক্রমাদিত্য এই ধরনের কোনো যুদ্ধ জাহাজ নেই। তাদের কাছে কিছু গুটি কয়েক সাবমেরিন রয়েছে, বুঝতে পারছেন। পারমাণবিক অস্ত্রে অনেক পিছিয়ে। ভারতের কাছে এই মুহূর্তে 180টি রয়েছে, পাকিস্তানের কাছে রয়েছে মাত্র 170টি, আর বাংলাদেশের পরমাণু মানে হচ্ছে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারে শান্তি, মানে অন্তর্বর্তী সরকারের আমলে শান্তি যেভাবে থাকে ঠিক সেইভাবেই বাংলাদেশের কাছে পরমাণু রয়েছে, ঠিক আছে। এবার দেখুন 4 নম্বরে আমি রেখেছি সেনাবাহিনীর স্ট্রেংথ। তুলনাটা আমি করেছি ভারত, পাকিস্তান, বাংলাদেশকে নিয়ে। এই মুহূর্তে ইন্ডিয়ান আর্মির কাছে কি কি সম্পদ রয়েছে যা দিয়ে ভারত যে কোনো দেশকে ধূলিসাৎ করে দিতে পারে। কি কি বলছে? ভারতের সেনাবাহিনী জনবলের দিক থেকে বিশ্বের অন্যতম বৃহত্তম, এতে কোনো সন্দেহ নেই। আপনাদের দেখিয়ে দিলাম, যদি পাকিস্তান বাংলাদেশের সেনাবাহিনী যদি যোগ করা হয় তার থেকেও অনেক দ্বিগুণ। এবার দেখুন তাদের মূল শক্তি হলো রাশিয়ার তৈরি T-19 ভীষ্ম এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি অর্জুন ট্যাঙ্ক। এই হচ্ছে T-19 ভীষ্ম, বুঝতে পারছেন, আর এটা হচ্ছে অর্জুন ট্যাঙ্ক। ছবিগুলো খালি দেখে নিন। আমি আগের দিন একটা এপিসোডে বলেছিলাম আমাদের যে ক্রুজ মিসাইল আসছে নতুন, সেই ছবিটা দেখিয়ে বলেছিলাম যে ছবিটা দেখে নিন, ছবিটা দেখেই শান্তি থাকুন, কারণ নিজেরা তো বানাতে পারবেন না, বাংলাদেশ পাকিস্তানের বাসিন্দারা, তাদেরকেই আমি বলেছিলাম, মানে বিশেষ করে যারা প্রো গভর্নমেন্ট, বুঝতে পেরেছেন। পাকিস্তান বাংলাদেশে এখন সাধারণ মানুষরা ওই সরকারকেই নিজেদের সরকার বলে মানে না, যারা মানে আমি তাদের জন্য বলছি শুধু।
সেখানে কয়েকজন কমেন্ট করেছে, ছেলে বলে কি, বুঝতে পারছেন? মানে কথা যে সত্যি কথা বলে ফেললে গায়ে লেগে যায়, ফোসকা পড়ে যায়, আর তাই এই ধরনের কমেন্ট আসে। আর সেই কারণেই আপনাদের বলি যে কিছু প্রো কমেন্ট করবেন, যারা এই ধরনের নেতিবাচক কমেন্ট করে তাদেরকে জবাব আপনারাই দেবেন, যারা আমার নিয়মিত দর্শক। এটুকু আমি এক্সপেক্ট করি। দেখুন কি বলছে, প্রায় 4600-র বেশি ট্যাঙ্ক এবং শক্তিশালী আর্টিলারি গান সিস্টেম ভারতের স্থলশক্তিকে দুর্ভেদ্য করে তুলেছে। এছাড়াও ভারতের আধা সামরিক বাহিনী ও রিজার্ভ ফোর্সের বিশাল সংখ্যা যে কোনো বড় আকারের যুদ্ধ মোকাবিলায় সক্ষম। বর্তমানে তারা মাউন্টেন ওয়ারফেয়ার বা পাহাড়ি যুদ্ধে বিশ্বের অন্যতম সেরা হিসেবে স্বীকৃত। বুঝতে পারছেন? ওই যে কাশ্মীরে হয়েছিল কার্গিল যুদ্ধ, বুঝতে পারছেন? পাকিস্তান টিকতে পারেনি, অথচ দেখুন ওই জম্মু কাশ্মীরের পাহাড়ি অঞ্চলগুলোকে দখল করে রেখে সেখানে রীতিমতো তারা জঙ্গি কার্যকলাপ চালায়, জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, মানে সেনাবাহিনীরা এসে জঙ্গিদের প্রশিক্ষণ দেয়, এরকম একটা ব্যাপার। তারপরেও তারা পাহাড়ি অঞ্চলে ভারতের কাছে একদিন পর্যন্ত লড়াই করতে পারে না। তার কারণ হচ্ছে ভারত মাউন্টেন ওয়ারফেয়ার এবং পাহাড়ি যুদ্ধে বিশ্বের অন্যতম সেরা। পাকিস্তান সেনাবাহিনী মূলত ট্যাঙ্ক এবং আধুনিক আর্টিলারি বা কামানের ওপর বেশি জোর দেয়। তাদের বহরে রয়েছে আধুনিক চীনা ও ইউক্রেনীয় প্রযুক্তির ট্যাঙ্ক, যেমন আল খালিদ এবং আল জারার, এই দু ধরনের ট্যাঙ্ক রয়েছে। আপনি ছবি দেখেই কিন্তু পার্থক্য বুঝতে পারবেন, বুঝতে পারছেন? ছবি দেখেই পার্থক্য বোঝা যায়। যেমন এমআই এর ফোন আর অ্যাপেলের ফোন, আপনি দেখলেই বুঝতে পারবেন পার্থক্য কী আছে। যতই আপনি বলেন না কেন যে চাইনিজ অ্যাপেল, আপনি দুটো ফোন দেখলেই বুঝতে পারবেন যে পার্থক্য কী আছে। সেরকমই পাকিস্তান তাদের ভৌগোলিক অবস্থানের কারণে শক্তিশালী সেলফ প্রোপেলড আর্টিলারি ব্যবস্থা গড়ে তুলেছে, যা যুদ্ধক্ষেত্রে দ্রুত অবস্থান পরিবর্তন করে আঘাত হানতে পারে। ভারতের তুলনায় সংখ্যায় কম হলেও প্রযুক্তিগত দিক থেকে তারা বেশ উন্নত এবং ভারসাম্যপূর্ণ। কিন্তু এই বিষয়টাকে নিয়ে তারা এমন বেশি নাকুচু করে, এমন একটা দেমাগ দেখায় যেন যুদ্ধ লাগলে ভারতকে এক্ষুনি ধ্বংস করে দিতে পারবে, এমন একটা ভাব দেখায়, বুঝতে পারছেন? কিন্তু হবে না, আদৌ না, সম্ভব নয়। হতে পারে তারা নিজস্ব ক্ষেত্রে অনেক কিছু উন্নতি করছে, কিন্তু এই আসিম মুনিরের আমলে শুধু সেনাবাহিনীতেই উন্নতি হচ্ছে, ডিফেন্সেই উন্নতি হচ্ছে, সাধারণ মানুষ খেতে পাচ্ছে না। ভারতে কিন্তু সেই অবস্থা নয়। ভারতে আগে খাদ্য, বস্ত্র, বাসস্থান, ঠিক আছে, আর সামরিক ক্ষেত্রে প্রতিরক্ষা তো থাকবেই। দেশকে বাঁচাতে গেলে প্রতিরক্ষা ব্যবস্থা তো আরও উন্নত করতে হবে, তো স্বাভাবিক। কিন্তু আগে কি? আগে হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, যে তিনটে জিনিসের চিহ্ন মাত্র নেই, খুঁজে পাবেন না বাংলাদেশে এবং পাকিস্তানে। বাংলাদেশ এই মুহূর্তে জ্বলছে, সেখানে আগুন জ্বলছে, প্রতিদিন সেখানে কিছু না কিছু ঘটনা ঘটছে, হিন্দুদের ওপর হামলা হচ্ছে, যে ধরুন এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কথা বলছে তার বিরুদ্ধে হামলা হচ্ছে। আর এই মুহূর্তে ক্রিকেটকে নিয়ে ভারতের সঙ্গে তারা একদম যুদ্ধে নেমে পড়েছে এক প্রকার, বুঝতে পারছেন? আইসিসি খালি চিঠি পাঠাচ্ছে, আমরা ভারতে যাব না, আমরা ভারতে যাব। আরে তামিম ইকবাল তিনি বাস্তবসম্মত কথা বলেছেন যে ভাবুন একটু, এই ধরনের গো ধরে থাকবেন না, আখেরে আপনাদেরই ক্ষতি। 2031 সালে বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে বাংলাদেশের। এইভাবে চললে আয়োজন করতে দেবে আইসিসি? বলছে বিসিবির 90-95% টাকা আসে আইসিসি থেকে, আর সেই আইসিসিকে এইভাবে চুটিয়ে দিচ্ছেন। সত্যি কথা বলে দিয়েছে তামিম ইকবাল, তাই তাকে ভারতীয় দালাল বলা হচ্ছে। দেখুন তারা বাংলাদেশ আর্মির কাছে কি রয়েছে সেটা আগে দেখি। বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে ফোর্সেস গোল 2030 নামক দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় আধুনিকীকরণ নিয়ে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। সারা জীবন বাংলাদেশ প্রক্রিয়ার মধ্যে দিয়েই যায়, যেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রক্রিয়া চলে যাচ্ছে, অনন্তকাল ধরে চলবে। এ প্রক্রিয়া কোনোদিনও 30-এও শেষ হবে কিনা আমি বলতে পারছি না। দেখুন, কারণ 71-এ স্বাধীন হয়েছিল, কিন্তু আপনি বাংলাদেশিদের জিজ্ঞাসা করুন, তারা বলবে হ্যাঁ 71-এ স্বাধীন হয়েছিল। আচ্ছা, জুলাই জঙ্গিদের জিজ্ঞাসা করুন, তারা বলে 2024-এ স্বাধীন হয়েছিল। আবার কিছু জন আছে যারা ওই পিনাকি ভট্টাচার্যের মন্ত্র নিয়ে ইতিমধ্যেই বিপ্লব সরকার গড়তে যাচ্ছে, তারা আবার বলবে না না না, এইসব কোনো স্বাধীনতা না, আসল স্বাধীনতা এখন আসেইনি, এবার আসবে, বুঝতে পারছেন? তো সেখান থেকে বোঝা যায় যে বাংলাদেশের প্রক্রিয়া কখনো শেষ হয় না। ওদের লক্ষ্য যত এগোয় তত লক্ষ্য দূরে সরে যায়, এরকম একটা ব্যাপার। তাদের বর্তমান স্থলশক্তির মূল স্তম্ভ হলো উন্নত প্রযুক্তির টাইপ 59G, এই যে মিডিয়াম ট্যাঙ্ক T-59G, যার নাম দুর্জয় বলা হয়।
এবং MBT 2000 ট্যাঙ্ক, এই যে MBT 2000, এটা হচ্ছে মেইন ব্যাটেল ট্যাঙ্ক ওদের, নাকি মেইন ব্যাটেল ট্যাঙ্ক হচ্ছে মেইন ব্যাটেল ট্যাঙ্ক। ভালো করে দেখুন, আমাদের T-19 দৃশ্য দেখুন, অর্জুন দেখুন, বুঝতে পারছেন পার্থক্যটা দেখুন খালি। কি বলছে, এছাড়া তারা পদাতিক বাহিনীর জন্য আধুনিক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং নতুন প্রজন্মের কামানের ওপর গুরুত্ব দিচ্ছে। ও কবে আসবে ভগবান জেনে, যেরকম JF-17 একটা রটিয়ে দেওয়া হয়েছে, ফেসবুকেই যুদ্ধ হয়ে যাচ্ছে এসব নিয়ে, মানে ছবি দেখিয়ে দেখিয়ে যুদ্ধ করছে। আমিও ছবি দেখাচ্ছি আপনাদের, তুলনা করে দিচ্ছি, ঠিক আছে? ওই একটা ছবি দেখিয়ে ভারতকে চমকানো যাবে না। এবার দেখুন কি বলছি, বাংলাদেশ সেনাবাহিনী মূলত একটি দক্ষ আত্মরক্ষামূলক বাহিনী হিসেবে নিজেদের গড়ে তুলছে, এখানেও গড়ে তুলছে, মানে প্রক্রিয়া কন্টিনিউ, প্রেজেন্ট কন্টিনিউ, হয়েই যাচ্ছে, এর ফিউচার নেই। এবার কি, বিমান বাহিনী, এয়ারফোর্স, ইন্ডিয়ান এয়ারফোর্সের একটু যদি তাকাই, ভারতীয় বিমান বাহিনীতে আকাশ প্রতিরক্ষার জন্য রাফায়েল, সুখোই 30, MKI এবং MiG-29 এর মতো অত্যাধুনিক চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান রয়েছে। তারা বর্তমানে নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজাস যুদ্ধ বিমানের সংখ্যাও দ্রুত বৃদ্ধি করছে। ভারতের শক্তিশালী রেডার ব্যবস্থা এবং আকাশ থেকে আকাশে আঘাত হানার মিসাইল প্রযুক্তি তাদের এই অঞ্চলে আধিপত্য বজায় রাখতে সাহায্য করে। এই সেই রাফায়েলের ছবি দেখুন, একটা দুটো নয়, একাধিক রাফায়েল রয়েছে ভারতের কাছে, বুঝতে পারছেন? আর এই রাফায়েল দিয়েই অপারেশন সিন্দুরের সময় জব্দ করা হয়েছিল পাকিস্তানকে, বুঝতে পারছেন? আর এয়ারফোর্সে ওই যে আরও একটা আমাদের কিংবদন্তি ব্রহ্মস মিসাইল, যেটা দেখলেই পাকিস্তান প্যান্টে করে ফেলে, এরকম একটা ব্যাপার আরও তো আসছে, বুঝতে পারছেন? ব্রহ্মস মিসাইলের এবার 6th জেনারেশন আসছে। কি বলছে পাকিস্তানেরটা দেখুন, পাকিস্তান বিমান বাহিনীর প্রধান শক্তি হলো মার্কিন প্রযুক্তির F-16, যে F-16 আমরা নামিয়ে দিয়েছিলাম। পাকিস্তান ভয়ে লজ্জায় মুখ লুকিয়ে নিয়েছিল আসিম মুনির, শেহবাজ শরীফ, এবং সেই বিষয়টাকে লোকানোর জন্য তারা পাল্টা দাবি করলো যে ভারতেরও নাকি আমরা বিমান নামিয়ে নিয়েছি। আদতে তা নয়, F-16 যে নামিয়েছি আমরা, তার কিন্তু ছবি রয়েছে, প্রমাণ রয়েছে, যেটা পাকিস্তানি মিডিয়ারা অস্বীকার করে। এই হচ্ছে সেই F-16, আমেরিকার থেকে কেনা, দেখতে পাচ্ছেন? দেখুন কোথায় রাফায়েলে আর কোথায় F-16। কি বলছে, এবং চীন পাকিস্তান যৌথ উদ্যোগে তৈরি JF-17, এই JF-17-এরই থান্ডার ভার্সন বলছে বাংলাদেশ এবার পাকিস্তানের থেকে কিনবে। আরে তোরা তো একই দেশ, ওটা তো ওয়েস্ট পাকিস্তান, এটা ইস্ট পাকিস্তান, ভাই ভাই হয়ে গেছিস তো, কিনতে কেন হবে? চা না, দিয়ে দেবে। 71-এর ক্ষমা হিসেবে চা, যে আমাদের একটা JF-17 দিয়ে দিন, এটাকে আমরা ভেবে নেবো যে 71-এ আপনার ক্ষমা চেয়ে নিয়েছেন। অন্তত এক পিস চা বিনা পয়সায় দেবে না, কোনো দিনও দিতে পারবে না। তার কারণ হচ্ছে সবচেয়ে ভিখারির দেশ পাকিস্তান, ও নাকি বিনা পয়সায় আবার কিছু দেবে। সম্প্রতি তারা চীনা প্রযুক্তির J-10C যুদ্ধবিমান বহরে যুক্ত করেছে, সদ্য করেছে আর কি। কি বলছে, যা তাদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা অনেক বাড়িয়ে দিয়েছে। পাকিস্তানি পাইলটদের যুদ্ধ কৌশল এবং আধুনিক মিসাইল সিস্টেম তাদের বিমান বাহিনীকে একটি টেকনিক্যাল অ্যাডভান্টেজ দেয়। আমাদের চিতা কাছে জানেন তো, এবার ওটা আনম্যান্ড হচ্ছে, পাইলটই থাকবে না, সেরকম কিছু বানান। খালি চীনের থেকে আমেরিকার থেকে কিনে নিলেই হয়ে গেল, সব টাকা ওইখানেই ব্যয় করে দিলাম, আর দেশের মানুষ খেতে পাচ্ছে না। দেখুন বাংলাদেশ বিমান বাহিনী মূলত আকাশসীমা রক্ষার জন্য চতুর্থ প্রজন্মের MiG-29, যেটা আমাদের অনেক পেছনে আসে। এই যে যদি আপনি সিরিয়ালি সাজান, রাফায়েলে, সুখোই 30, তারপর MKI, তারপর MiG-29, কিন্তু এদের দেখুন মেন প্রধান যুদ্ধ বিমানই হচ্ছে MiG-29, বুঝতে পারছেন? ক্ষমতাটাই খালি বুঝে নিন। এবং চেংদু JF-এর ওপর নির্ভর করে, এটা আবার চাইনিজ চেংদু JF। তবে আধুনিক যুদ্ধের উপযোগী হিসেবে গড়ে তুলতে তারা বর্তমানে মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট MRCA সংগ্রহের প্রক্রিয়াধীন রয়েছে, এখানেও প্রক্রিয়া। এছাড়া তারা তাদের প্রশিক্ষণ বিমান এবং হেলিকপ্টার বহরকে সাম্প্রতিক বছরগুলিতে বেশ আধুনিক করেছে। শুনুন, গণতন্ত্র ফিরছেই, এই প্রক্রিয়া এখনো শেষ হলো না বাংলাদেশে। তাহলে এই এত কিছু প্রক্রিয়া কবে শেষ হবে? আমার প্রশ্ন, একদম সাদামাটা প্রশ্ন, যারা জানেন কমেন্টে লিখুন। এবার নজর রাখবো নেভিতে, নৌবাহিনীতে। ভারতের নৌবাহিনী দেখুন, নৌশক্তিতে ভারত একটি ব্লু ওয়াটার নেভি হিসেবে পরিচিত।
বুঝতে পারছেন, চায়নাও কাঁপে, বঙ্গোপসাগরে চায়নাও কাঁপে, আর ইন্ডিয়ান ওশিয়ানে তো চায়না ঢুকতেই পারে না। দেখুন কি বলছি, যারা গভীরে সমুদ্রে দীর্ঘ সময় অপারেশন চালাতে পারে, ভারতের কাছে রয়েছে আইএনএস বিক্রান্ত, এই সেই, এবং আইএনএস বিক্রমাদিত্য। দেখুন, দুটি শক্তিশালী বিমানবাহী রণতরী রয়েছে। এই রণতরী থেকে কিন্তু আমরা ড্রোনও উৎক্ষেপণ করতে পারি, মিসাইলও ছাড়তে পারি। বুঝতে পারছেন, এমনই রণতরী। পাকিস্তানেরটা দেখাবো। আচ্ছা, এছাড়া ভারতের বহরে পারমাণবিক চালিত সাবমেরিন রয়েছে, যে ছবি আমি গত এপিসোডেই আপনাদের দেখিয়েছি, এবং আরও সাবমেরিন তৈরি হবে। বুঝতে পারছেন, ওই ধরনের নিউক্লিয়ার সাবমেরিন, যেটা রাশিয়া এবং ভারতের যৌথ উদ্যোগে তৈরি হবে। কি বলছে, এবং শক্তিশালী ডেস্ট্রয়ার এবং ফ্রিগেট রয়েছে। তারা, বুঝতে পারছেন, শক্তিশালী ডেস্ট্রয়ার এবং ফ্রিগেট রয়েছে। ফ্রিগেট কিন্তু ভারতেরও রয়েছে, যেটা পাকিস্তানের মূল সম্পদ, পাকিস্তান নেভির মূল সম্পদ যে ফ্রিগেট। বুঝতে পারছেন, সেটা আমাদের অনেক পরে রয়েছে। তার আগে তো এই বিক্রমাদিত্য রয়েইছে। তারা মূলত ভারত সাগর এবং বঙ্গোপসাগরে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখার কৌশল অনুসরণ করে, যা দেখে চায়নাও কাঁপে। পাকিস্তানের নৌবাহিনী মূলত সাবমেরিন বা ডুবোজাহাজ ভিত্তিক কৌশলের ওপর গুরুত্ব দেয়। তার কারণ তাদের কাছে তো আইএনএস বিক্রান্ত, আইএনএস বিক্রমাদিত্যের মতন একটাও রণতরী নেই। বুঝতে পারছেন, একটাও নেই। আর এগুলো কিনতে গেলে তো পয়সাও লাগে, এগুলো তো আর ওই মেশিন গান নয়। বুঝতে পারছেন, পয়সাও লাগে, অনেক পয়সা লাগে, সে কেনার ক্ষমতাও পাকিস্তানের নেই। কি বলছে, তাদের কাছে কোনো বিমানবাহী রণতরী নেই, এই যে বলে দিল। আর তবে আধুনিক অগস্তা ক্লাস সাবমেরিন এবং নতুন চীনা ফ্রিগেট তাদের নৌ প্রতিরক্ষার মূল ভিত্তি। এই ফ্রিগেট, এটাই হচ্ছে তাদের মূল রণতরী যুদ্ধের জন্য। বোঝা গেল? এবার দেখুন, তারা সাবমেরিন থেকে ক্রুজ মিসাইল নিক্ষেপের সক্ষমতা অর্জন করেছে, যা সমুদ্র সীমায় তাদের একটি বড় কৌশলগত শক্তি দেয়। এখনই অর্জন করেছে, মানে সদ্য। ভারত এই ধরনের কার্যকলাপ অনেক আগে থেকেই করছে। আচ্ছা, বাংলাদেশ পরীক্ষাও সফল হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী গত এক দশকে একটি পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশ তো কিছুদিন আগে নেভি বলে কিছু ছিলই না, বঙ্গোপসাগর খালি মাছ ধরতে যেত। ওরা জানতোই না যে বঙ্গোপসাগর থেকেও কেউ হামলা করতে পারে, নেভিতেও আমাদের কিছু থাকা দরকার, এটা ছিলই না। হাসিনা আসার পর এটা হয়েছে, 2009-এর পরে। আর্মি আর ওই এয়ারফোর্স, এই দুটো নিয়েই তারা ছিল। এই সদ্য ত্রিমাত্রিক হয়েছে। এর অর্থ হলো আকাশ, জল এবং জলের তলদেশ, এই তিন পথেই তাদের সক্ষমতা রয়েছে। বর্তমানে নৌবাহিনীর বহরে নবযাত্রা ও জয়যাত্রা নামে দুটি সাবমেরিন কাজ করছে। এছাড়া আধুনিক ফ্রিগেট, করভেট এবং নিজস্ব নৌ উড্ডয়ন মানে নেভাল অ্যাভিয়েশন ব্যবস্থা তাদের সক্ষমতা নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই যে সেই সাবমেরিন, নবযাত্রা, কী সব নাম, নবযাত্রা, জয়যাত্রা, এইসব হচ্ছে সাবমেরিন তাদের। আর এইটাই হচ্ছে তাদের সর্বোচ্চ, নেভির হচ্ছে সর্বোচ্চ অস্ত্র, এর ওপর আর কিচ্ছু নেই। বুঝতে পারছেন, এইসব দেখলে তো হার্ট ফেল করবে, এগুলো দেখলেই হার্ট ফেল করবে, ভাববে কী জিনিস রে ভাই, বাপের জন্য দেখেও নি, ওই ছবি দেখেই শান্ত থাকতে হবে। ওই জন্যই বলি যে ছবি দেখেই শান্ত থাকুন। আচ্ছা, লাস্টে দেখুন, একদম শেষে আমি রেখেছি যে পারমাণবিক মিসাইল এবং ড্রোন প্রযুক্তিতে ভারত, পাকিস্তান, বাংলাদেশের সক্ষমতার একটি সংক্ষিপ্ত তুলনামূলক টেবিল। কি বলছে বিষয়, পারমাণবিক মিসাইল ভারতের কাছে কি রয়েছে, অগ্নি রয়েছে, অগ্নি 1 থেকে অগ্নি 5 রয়েছে, পৃথ্বী রয়েছে, এবং কে সিরিজ যে K4 সদ্য পরীক্ষা সফল হলো, বঙ্গোপসাগরও হয়েছে, ইন্ডিয়ান ওশিয়ানেও হয়েছে। বুঝতে পারছেন, মানে সাবমেরিন থেকে সেই মিসাইল ছোড়া হচ্ছে, সেই মিসাইল হচ্ছে নিউক্লিয়ার মিসাইল। আচ্ছা, পাকিস্তানে রয়েছে শাহিন 1 রয়েছে, শাহিন 2 রয়েছে, শাহিন 3 রয়েছে, এটা ওদের পারমাণবিক অস্ত্র। আচ্ছা, গৌরী রয়েছে এবং বাবর রয়েছে। বাবরটা হচ্ছে ক্রুজ মিসাইল, ক্রিকেটের মাঠে নয়, মানে জিম্বাবুয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভালো খেলেন, আমি বলছি, সেঞ্চুরি মেরে দেন, ভারতের বিরুদ্ধে খেলতে বলুন। বাবর আজমের কথা বলছি, এই বাবর ছেড়ে দিন, সেরকম সেম জিনিস, যেরকম বাবর আজম সেরকম বাবর ক্রুজ মিসাইল। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? এবার বাংলাদেশে তো নেই, বাদ দিন, ওই যে বললাম বাংলাদেশের শান্তি যেরকম রয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে, ঠিক সেইভাবেই বাংলাদেশের পরমাণু রয়েছে। আচ্ছা, সর্বোচ্চ পাল্লা ভারত দেখুন 5000+ কিমি আন্তর্দেশীয় বা ICBM সক্ষমতা রয়েছে।
আর পাকিস্তানের সেক্ষেত্রে মাত্র 2750 কিমি, মধ্যম পাল্লার মিসাইল, বেশি দূর যাবে না। মানে ওরা তো একদম ঘেঁষেই রয়েছে ভারতের সঙ্গে, ওরা জানে যখন মিসাইল ছুটতে হবে কখনো একদম সীমান্তে চলে আসবে, নাহলে তো নিজের দেশেই পড়ে যাবে, বেশি দূর যায় না তো। আচ্ছা, আর বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্যই নয়, বাদ দিন। ড্রোন প্রযুক্তি ভারতের কাছে এই মুহূর্তে রয়েছে MQ-9V সি গার্ডিয়ান, IAI হেরন, IAI সার্চার, তাপস, একদম ভারতীয় প্রযুক্তি, এই যে সেই ড্রোন এটা। আচ্ছা, BH-204 এবং ঘটক। পাকিস্তানের কাছে কি রয়েছে? উইং লুং 2, বাইরেক্টার TV-2, ওই তুরস্কর থেকে নেওয়া। আচ্ছা, বাইরেক্টার আকিঞ্চি এবং সাফার 2। বাংলাদেশের কাছেও রয়েছে তুরস্কের কিছু বাইরেক্টার TV-2 এবং ব্রাহ্মর C4I। সশস্ত্র ড্রোন MQ-9V প্রিটেডার, হ্যারোপ, ল্যাটারিং মিউনিশন, কামিকাজি টাইপের আত্মঘাতী ড্রোন। মানে আপনি তাকে উৎক্ষেপণ করে দেবেন, ও ততক্ষণ পর্যন্ত একই জায়গায় ঘুরবে যতক্ষণ পর্যন্ত টার্গেট স্থির করবে। টার্গেট যেই স্থির হয়ে গেল অমনি দ্রুত গতিতে নেমে আত্মঘাতী হবে। বুঝতে পারছেন? এই ধরনের ড্রোন পাকিস্তান স্বপ্ন দেখবে। এ আছে কিছু উইং লুং 2, বাইরেক্টার TV-2, আনিক্সি এবং বাইরেক্টার TV-2 রয়েছে বাংলাদেশের কাছেও, সশস্ত্র ড্রোন যাকে বলা হয়। কিন্তু এই তাপসের ছবিটা দেখুন, এই ধরনের ড্রোন পাকিস্তান বাংলাদেশ তো বানাতে পারবেন না, ছেড়ে দিন, কিন্তু কিনতেও পারবে না কারো কাছ থেকে। পুরোটা বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম, পুরো একদম এয়ারফোর্স থেকে শুরু করে, আর্মি থেকে শুরু করে এবং নেভি থেকে শুরু করে পুরোটাই আপনাদের কাছে পরিষ্কার করার চেষ্টা করলাম। এবার আপনারা বলুন কে এগিয়ে? এই যে এত ফটর করে ফেসবুকে এসে এই মুখটা কি থাকবে যখন যুদ্ধ লাগবে? এত কথা কেন বলেন? তাহলে বলবেন না, আগে কাজে করে দেখান। বুঝতে পারছেন? ওই JF-17 কত টাকা দাম, সেই দামটা আগে চিন্তা করুন। এই মুহূর্তে বাংলাদেশে কি রয়েছে, গণতন্ত্র কতটুকু অবশিষ্ট রয়েছে সেটাকে চিন্তা করুন। মানুষ খেতে পাচ্ছে কি না পাচ্ছে সেটাকে চিন্তা করুন। রোহিঙ্গাগুলো এখানে এসে রোহিঙ্গারা বাংলাদেশে সুখে আছে কি দুঃখে আছে সেটাকে দেখে চিন্তা করুন। এত কিছু মিলিয়ে মিশিয়ে এবার আপনি ভাবুন যে আমি কত টাকা কোথায় খরচ করব। একটা JF-17 বিমান কিনে নিলাম এবং সেই একটা বিমান নিয়ে ভারতকে প্রতিদিন রক্তচক্ষু দেখাচ্ছি, ধমকি চমকি দিচ্ছি, ফেসবুকে পোস্টের পর পোস্ট করে যাচ্ছি। এইভাবে কি যুদ্ধ জিততে যায়? শুনুন, যুদ্ধ জিততে গেলে আগে পাকিস্তানের সমতুল্য হয়ে উঠুন। বাংলাদেশকে বলছি, যারা যুদ্ধ চায় আগে পাকিস্তানের সমতুল্য হয়ে উঠুন। যারা স্বপ্ন দেখছেন যে যুদ্ধ বাঁধলে পাকিস্তান আমাদের আসবে, সাপোর্ট করবে, এই যে 170খানা পরমাণু রয়েছে, অন্তত 70খানা পরমাণু তো বাংলাদেশের জন্য সে দিতেই পারে না, 7টা অন্তত দিতে পারে। আমি বলে দিচ্ছি আপনাদের 0.0 দেবে না, ওটা পাকিস্তান। বুঝতে পারছেন? নেমো খারামের দেশ, আর পাকিস্তানের উপর আপনারা বিশ্বাস করে বসে আছেন। এই তুলনাটা করলাম এই কারণেই, আপনাদের বোঝানোর জন্যই যে ভারত বাংলাদেশ পাকিস্তানের থেকে অনেক অনেক উপরে আছে, ধরা ছোঁয়ার বাইরে। যেখানে ভারতের স্থান 4, সেখানে পাকিস্তানের স্থান 12 এবং বাংলাদেশ 35-এ পড়ে রয়েছে। তাই স্বপ্নেও ভাববেন না যে আমরা ভারতের সঙ্গে যুদ্ধ করতে যাব। তার আগে আমার এই এপিসোডটি আরও একবার দেখে নেবেন। আপাতত এই পর্যন্ত। যাদের ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনের কাছে ছড়িয়ে দেবেন এই ইনফরমেশন, এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন ভিডিওটি এবং সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।